হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য তোমাদের জেনারেল সায়েন্সের উপরে যে মক টেস্টের সিরিজটা কন্টিনিউ হচ্ছিল, আজকে তার মক টেস্ট নাম্বার 21। এর আগে আমাদের টোটাল 20টা মক টেস্ট হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন, ফিজিক্স থেকে প্রথম প্রশ্ন কি বলছে, যে ট্রান্সফরমার কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে। তোমরা সকলেই কিন্তু ট্রান্সফরমার দেখেছো, প্রত্যেকটা পাড়াতে কিন্তু ট্রান্সফরমার ব্যবহৃত হয়, ঠিক আছে। কারেন্টের যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজকে কিন্তু কমানো বাড়ানোর জন্য এই ট্রান্সফরমার ইউজ করা হয়ে থাকে। এবার বলেছে এই যে ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমার কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে। তড়িৎচুম্বকীয় প্রবর্তন, ইলেকট্রোলাইসিস, তাপ পরিবাহিতা, নাকি আলোর প্রতিসরণ। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তড়িৎচুম্বকীয় প্রবর্তন। এই নীতির ওপরে বেস করে কিন্তু ট্রান্সফরমারগুলো কাজ করে। নেক্সট প্রশ্ন দেখব, আজকে 2 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে ইলেকট্রনের চার্জ কত। তো দেখো এখানে কিন্তু তোমার হচ্ছে ইলেকট্রনের চার্জটা এখানে ঠিকমতো পড়েনি। তো দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ইলেকট্রনের চার্জ কিন্তু এখানে অপশানগুলো মিসিং আছে। আমি তোমাদের বলে দিচ্ছি, ইলেকট্রনের চার্জ কিন্তু হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলাম, ঠিক আছে। এটা কি, আর এর আগে একটা নেগেটিভ সাইন দিয়ে দেবে, ঠিক আছে। তো এটা কি, এটা কিন্তু হচ্ছে ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। এখানে অপশানগুলো যেহেতু পড়েনি, তাই তোমাদের এই কোশ্চেনটা একটু স্ট্যাটিক আকারে মুখস্থ করতে হবে। অপশানগুলো না পড়ার জন্য খুবই দুঃখিত। তো ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ কিন্তু হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলাম, ঠিক আছে। আর ইলেকট্রন কেমন ধরনের চার্জ হয়ে থাকে? ইলেকট্রনের যে চার্জ সেটা কিন্তু নেগেটিভ চার্জ হয়ে থাকে, ঠিক আছে, নেগেটিভ চার্জ হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 3 নাম্বার কোশ্চেন, যে আলোর বিচ্ছুরণ কোথায় দেখতে পাওয়া যায়। রংধনুতে, তারপরে হচ্ছে ছাওয়ায়, লেন্সে, নাকি প্রতিবিম্বে। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো আলোর বিচ্ছুরণ মানে কি? বিচ্ছুরণ মানে কিন্তু হয়ে যাচ্ছে ডিসপারশন, ঠিক আছে। তো এই ডিসপারশন কোথায় দেখতে পাই আমরা? তো ডিসপারশন কিন্তু সাদা আলোর ডিসপারশন কিন্তু আমরা দেখতে পাই রংধনুতে, ঠিক আছে। রংধনুতে কিন্তু বা রেইনবোতে কিন্তু কী হয়, রেইনবোতে কিন্তু সাদা আলোর বিচ্ছুরণকে ভালো করে বোঝা যায়। এছাড়া তোমাদের আরেকটা কোশ্চেনে কিন্তু খুব ফেমাস কোশ্চেন, যেটা পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে সূর্যের আলোকে 7টা রঙে ভাঙতে কোনটা সাহায্য করে। নিম্নলিখিত কোন যন্ত্রটা সাহায্য করে। তো দেখো সূর্যের আলো এই বরাবর আসার পরে কিন্তু 7টা আলাদা আলাদা রঙে কিন্তু কি হয়ে যায়, 7টা আলাদা আলাদা রঙে কিন্তু ভাগ হয়ে যায়। তো এটাকে কি বলা হয়? দেখো এটাকে কিন্তু বলা হয় তোমার হচ্ছে ভিবজিওর, ঠিক আছে। কি বলে এটাকে? এটাকে কিন্তু তোমার হচ্ছে বলে হচ্ছে ভিবজিওর। আচ্ছা, এই ভিবজিওর বা রংধনু, এই যে ঘটনাটা, এইটার জন্য কোন যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে? এটার জন্য কিন্তু প্রিজম ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 4 নাম্বার কোশ্চেন, যে কোন তরঙ্গ যান্ত্রিক নয়। এর মধ্যে থেকে নিম্নলিখিত অপশানগুলোর মধ্যে কোনটা মেকানিক্যাল ওয়েভ নয়, ঠিক আছে। কোনটা মেকানিক্যাল ওয়েভ নয় সেটা কিন্তু জানতে চেয়েছে। তো শব্দ তরঙ্গ, তারপরে জলোচ্ছ্বাস তরঙ্গ, আলোক তরঙ্গ, নাকি ভূমিকম্প তরঙ্গ। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলোক তরঙ্গ বা লাইট ওয়েভ। লাইট ওয়েভ কিন্তু একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেটাকে আমরা কি বলি, যেটাকে কিন্তু আমরা বলে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, ঠিক আছে। কি বলা হয় যেটাকে কিন্তু বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মনে রাখবে যে আলো কিন্তু একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে থাকি। নেক্সট প্রশ্ন দেখব, আর এখানে এই যে শব্দ তরঙ্গ দেখতে পাচ্ছ, এই শব্দ তরঙ্গ কিন্তু একটা মেকানিক্যাল ওয়েভ বা একটা যান্ত্রিক তরঙ্গ কিন্তু হচ্ছে এই শব্দ তরঙ্গ। মনে রাখবে যেগুলো মেকানিক্যাল ওয়েভ হয় সেগুলো কিন্তু চলাচলের জন্য কোনো একটা মাধ্যমের প্রয়োজন হয় বা একটা মিডিয়ামের প্রয়োজন হয়, কিন্তু যেগুলো ইলেকট্রোম্যাগনেটিক হয়ে থাকে অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গের কিন্তু কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না, যেমন হচ্ছে আলো। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 5 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে ধ্বনি তরঙ্গের প্রকৃতি কেমন। আচ্ছা, ধ্বনি মানে কত? ধ্বনি মানে কি? ধ্বনি মানে কিন্তু তোমার এখানে হয়ে যাচ্ছে সাউন্ড। তো সাউন্ডের তরঙ্গের যে প্রকৃতি সেটা কেমন হয়? সেটা কিন্তু হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। তো সাউন্ড কেমন হয়? সাউন্ড কিন্তু হচ্ছে অনুদৈর্ঘ্য, যেটাকে আমরা কি বলি, যেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে লংডিটিউডানাল, ঠিক আছে। লংডিটিউডানাল ওয়েভ কিন্তু হয়ে থাকে এই শব্দ তরঙ্গ, যেটা কিন্তু একটা মেকানিক্যাল ওয়েভের টাইপ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 6 নাম্বার কোশ্চেন, যে একক সময়ে কতবার কম্পন হয় তাকে কি বলা হয়, ঠিক আছে। তো 1 সেকেন্ডে, একক সময় মানে আমরা এখানে 1 সেকেন্ডে ধরে নিতে পারি, ঠিক আছে। তো 1 সেকেন্ডে কোনো একটা বস্তু যতবার কম্পন করে তাকে কি বলা হয়? তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, বেগ বলে, কম্পাঙ্ক বলে, নাকি শক্তি বলে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, তাকে বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্ককে ইংলিশে কি বলা হয়? কম্পাঙ্ককে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। কম্পাঙ্ককে ইংলিশে কি বলে? কম্পাঙ্ককে কিন্তু ইংলিশে বলা হয় ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এইবার এই যে কম্পাঙ্ক আছে, এই কম্পাঙ্কের একক কি হয়ে থাকে? কম্পাঙ্কের ইউনিট বা একক কিন্তু হার্টজে প্রকাশ করা হয়ে থাকে। এইবার এই যে হার্টজে প্রকাশ করা হয়, এই যে অডিয়েবল সাউন্ডটাও কিন্তু হার্টজে প্রকাশ করা হয়। অডিয়েবল সাউন্ড কেমন হয়ে থাকে? অডিয়েবল সাউন্ডের রেঞ্জ কিন্তু 20 হার্টজ থেকে শুরু করে 20 কিলো হার্টজ পর্যন্ত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো আজকে 7 নাম্বার কোশ্চেন, যে
কোন আয়না দিয়ে বস্তুর আয়তন ছোট করে দেখা যায়। এখানে দেখো বস্তুর আয়তন মানে কিন্তু এখানে বস্তুর যে সাইজ আমরা বলতে পারি সেই সাইজটা মানে বলতে চেয়েছে যে কোন আয়নাতে বস্তুর যে সাইজটা আছে সেটাকে আমরা অনেক ছোট আকারে দেখতে পারি। অবতল দর্পণ, উত্তল দর্পণ, সমতল দর্পণ নাকি কোনোটিই নয়। দেখো বস্তুর যে সাইজ যেটা হয়ে থাকে, ঠিক আছে, সেটা কেমন করে ছোট হয়, কোন দর্পণে ছোট হয়। তো দেখো আমাদের গাড়ির যে মিরারটা থাকে, যেটাকে আমরা ব্যাক মিরারও বলে থাকি, যেটা দিয়ে কিন্তু আমরা পেছন দিকে কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখি, সেটা কিন্তু এই ধরনের দর্পণ হয়ে থাকে, যেখানে কিন্তু পেছনের পুরো অংশটার ছবিটা কিন্তু ছোট করে এইটুকুর মধ্যে তৈরি হয়। তো সেখানে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, তো মনে রাখবে সেখানে কিন্তু কনভেক্স মিরার বা উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়ে থাকে? অবতল দর্পণ কিন্তু যে শেভিং মিরার হয়ে থাকে, অর্থাৎ দাড়ি কাটার বা সেলুনের যে মিরারগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু এই অবতল দর্পণ হয়ে থাকে, ঠিক আছে। আবার মনে রাখবে এই অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? ডেন্টিস্টরা অর্থাৎ দন্ত চিকিৎসকরা কিন্তু এই অবতল দর্পণ ব্যবহার করে থাকেন। নেক্সট প্রশ্ন দেখব আজকের 8 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো কেমিস্ট্রি থেকে, যে হাইড্রোজেন পারঅক্সাইডের রাসায়নিক সংকেত কী। তো এটা তো একটা রিপিটেড কোশ্চেন, এটা কিন্তু তোমাদের আগের দিনও করিয়েছি। তো এটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে। তোমরা প্রত্যেকে কিন্তু এই হাইড্রোজেন পারঅক্সাইডের যে সংকেত কী সেটা আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কিন্তু এই যে ফর্মুলা রিলেটেড, কেমিক্যাল নেম অ্যান্ড দেয়ার ফর্মুলা, এই রিলেটেড কিন্তু তোমাদের একটা ভিডিও 50টা কিন্তু টপ মোস্ট আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেনের যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলোকে কিন্তু করিয়ে দিয়েছি। তো সেগুলো তোমরা একবার দেখে নিতে পারো, ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো হাইড্রোজেন পারঅক্সাইডের যে ফর্মুলা সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 9 নাম্বার কোশ্চেন, যে ক্ষার ধাতুগুলি কোন গ্রুপের অন্তর্ভুক্ত। আচ্ছা, ক্ষার ধাতুগুলোকে কোন ধাতু বলা হয়? এগুলোকে কিন্তু ইংলিশে বলা হয় অ্যালকালি মেটালস, ঠিক আছে, অ্যালকালি মেটালস। তো এগুলো আমাদের পর্যায় সারণীর কোন গ্রুপে থাকে? তো মনে রাখতে হবে ক্ষার ধাতুগুলো কিন্তু পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 1-এ থাকে। আচ্ছা, এইবার মনে রাখতে হবে আমাদের পর্যায় সারণীতে মোট কতগুলো গ্রুপ আছে? আমাদের পর্যায় সারণীতে কিন্তু মোট 18টা গ্রুপ আছে। আর কতগুলো পিরিয়ড আছে? আর 7টা কিন্তু পিরিয়ড আছে। আচ্ছা, এই যে পর্যায় সারণী আছে, পর্যায় সারণীতে বর্তমানে কতগুলো এলিমেন্ট আছে বা কতগুলো পদার্থ আছে? তো 118টা কিন্তু এলিমেন্ট আছে। এই যে মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিল বা আধুনিক যে পর্যায় সারণী, সেই আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? তোমরা রাখবে যে হেনরি মোজলে আছে, সেই হেনরি মোজলেকে কিন্তু আধুনিক যে পর্যায় সারণী তার জনক বলা হয়ে থাকে। আচ্ছা, এবার দেখো বাদবাকি অপশানগুলো আমরা একবার একটু চেক করে নেব। দেখো যেটা গ্রুপ 1 বলেছে সেটাকে কি বলা হয়? সেটাকে তো ক্ষার ধাতু বলে। আমাদের এই প্রশ্নের অ্যান্সার আমরা জেনে গেলাম। আচ্ছা, গ্রুপ 2 এর যে মৌলগুলো থাকে সেগুলোকে কি বলা হয়? তোমরা রাখবে গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে কিন্তু রেয়ার আর্থ মেটাল বলা হয়ে থাকে বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়, ঠিক আছে। কি বলা হয়? রেয়ার আর্থ মেটাল বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু কিন্তু গ্রুপ 2 এর যে এলিমেন্টগুলো থাকে সেগুলোকে বলা হয়। আচ্ছা, গ্রুপ 17কে কি বলা হয়? গ্রুপ 17কে কিন্তু হ্যালোজেন বলা হয়, ঠিক আছে। এরা কিন্তু সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক হয়ে থাকে। আর গ্রুপ 18কে কি বলা হয়? গ্রুপ 18কে কিন্তু নোবেল গ্যাসের গ্রুপ বা জিরো গ্যাসের গ্রুপ বলা হয়ে থাকে, বা এটাকে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাসও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন পদার্থ ভর সংরক্ষণ নীতির ক্ষেত্রে প্রযোজ্য নয়? কোন পদার্থে ভর সংরক্ষণ সূত্রটা প্রযোজ্য নয়? অর্থাৎ নিম্নলিখিত যে বিক্রিয়াগুলো আছে বা পরিবর্তনগুলো আছে তার মধ্যে থেকে কনজারভেশন অফ মাস এই সূত্রটা কার ক্ষেত্রে প্রযোজ্য হয় না? রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে, ভৌত পরিবর্তনের ক্ষেত্রে নাকি দ্রবণ প্রক্রিয়ার ক্ষেত্রে? দেখো আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব এই যে দ্রবণ প্রক্রিয়া, ঠিক আছে। তো দ্রবণ প্রক্রিয়াতে কি হয়? মনে করো এই পাত্রের কোনো একটা দ্রবণকে এই পাত্রের কোনো একটা দ্রবণের সাথে আমরা মিক্সড করছি। তো আলটিমেটলি কি দেখছি যে মিক্সচারের পর আমরা দেখতে পাচ্ছি যে না কি হচ্ছে, টোটাল অ্যামাউন্ট অফ মাস যেটা আগে ছিল সেটা কিন্তু কি থাকছে, সেটা কিন্তু আনচেঞ্জ থাকছে, অর্থাৎ মাসটা কিন্তু কনজার্ভ হচ্ছে। আচ্ছা, আমরা যদি ভৌত পরিবর্তন মনে করো, ভৌত পরিবর্তনে কি দেখতে পারি আমরা? জল, এটা মনে করো জল জমে যখন বরফ হয়ে যায় তখন তাদের যে মাসটা থাকে সেই মাসটা কিন্তু একই রকমই থেকে যায়, ঠিক আছে, একই থেকে যায়, ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়াতে কি হয়? রাসায়নিক বিক্রিয়াতে কিন্তু এটাই হয় যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার আগে কোনো বস্তুর বা কোনো এলিমেন্টের যে ভর থাকে, পরবর্তীকালে রাসায়নিক বিক্রিয়ার পরেও কিন্তু বা যেটাকে আমরা প্রোডাক্ট বলি সেই প্রোডাক্টও কিন্তু সেই একই পরিমাণ মাস থেকে থাকে। কিন্তু এর মধ্যে ভরের সংরক্ষণের যে নীতি বা কনজারভেশন অফ মাসের যে নীতিটা আছে সেটা কোনটা মেনে চলে না? তো মনে রাখবে সেটা কিন্তু নিউক্লিয় যে বিক্রিয়া হয়ে থাকে সেই নিউক্লিয় বিক্রিয়া বা যেটাকে আমরা নিউক্লিয়ার রিয়াকশান বলে থাকি, সেই নিউক্লিয়ার রিয়াকশানে কিন্তু এই যে জিনিসটা অর্থাৎ কনজারভেশন অফ যে মাস সেটা কিন্তু ফলো হয় না। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 11তম কোশ্চেন, যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? তো প্রাকৃতিক গ্যাস মানে কি? প্রাকৃতিক গ্যাস মানে কিন্তু হচ্ছে ন্যাচারাল গ্যাস। তো ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান কি? তো মনে রাখবে ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান কিন্তু হচ্ছে
মিথেন, ঠিক আছে, মিথেন। আচ্ছা, মিথেনের ফর্মুলা কি হয়ে থাকে? তো মিথেনের ফর্মুলা কিন্তু হয়ে থাকে CH4, ঠিক আছে, CH4। মিথেন কোন গ্রুপের মধ্যে পড়ে? হাইড্রোকার্বনের কোন গ্রুপের মধ্যে পড়ে? মিথেন কিন্তু যে অ্যালকেন আছে সেই অ্যালকেনের মধ্যে পড়ে। আচ্ছা, অ্যালকেনের সাধারণ সূত্র কি? অ্যালকেনের সাধারণ সূত্র কিন্তু হচ্ছে CnH2n+2, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 12তম কোশ্চেন, যে গ্যাসে ব্রাউনিয়ান আন্দোলন কি প্রমাণ করে? ঠিক আছে, গ্যাসের যে ব্রাউনিয়ান মুভমেন্ট আছে সেই ব্রাউনিয়ান মুভমেন্টটা এর মধ্যে থেকে কোনটা পরিদর্শন করে? পরমাণুর অস্তিত্ব, তড়িৎ, চৌম্বকত্ব নাকি আলো? তো মনে রাখবে গ্যাসের যে ব্রাউনিয়ান এফেক্ট আছে সেটা কিন্তু পরমাণুর অস্তিত্ব, ঠিক আছে, পরমাণুর অস্তিত্ব কিন্তু বোঝায়, ঠিক আছে। তো এটাকে দেখো কি বলছে, এটাকে আমি ইংলিশে লিখছি। তো এটা কিন্তু হচ্ছে ব্রাউনিয়ান যে মুভমেন্টটা আছে, যেটা গ্যাসের ক্ষেত্রে কিন্তু ব্রাউনের যে সূত্র সেখান থেকে এসেছে। তো ব্রাউনিয়ান মুভমেন্টে আমরা কি বুঝতে পারি? ব্রাউনিয়ান মুভমেন্টে কিন্তু আমরা এটাই বুঝতে পারি যে পরমাণুর অস্তিত্ব কতটুকু আছে। নেক্সট প্রশ্ন দেখব, আজকে 13তম কোশ্চেন কি বলেছে, যে সালফিউরিক অ্যাসিডকে কেন কিং অফ কেমিক্যালস বলা হয়ে থাকে? তো সালফিউরিক অ্যাসিডকে কেন কিং অফ কেমিক্যালস বলা হয়ে থাকে, অর্থাৎ রসায়নের রাজা বলা হয়ে থাকে? এর সবথেকে বেশি ব্যবহারের জন্য, এটি ক্ষারের জন্য, এটি ক্ষতিকারক নয় তার জন্য, নাকি এর ঘনত্ব কমের জন্য? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে সালফিউরিক অ্যাসিডের সবথেকে বেশি পরিমাণে ব্যবহারের জন্যই কিন্তু এটাকে কিং অফ কেমিক্যালস বলা হয়ে থাকে। সালফিউরিক অ্যাসিডের সংকেত কী হয়ে থাকে? সালফিউরিক অ্যাসিডের সংকেত কিন্তু হয়ে থাকে H2SO4, ঠিক আছে, H2SO4। এইবার এই যে সালফিউরিক অ্যাসিডের মোলার মাস কত? ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের মোলার মাস কত, বা 1 মোল সালফিউরিক অ্যাসিডের কতটুকু ভর হয় বা কতটুকু মাস হয়, সেটা তোমরা আমাকে ক্যালকুলেশন করে জানাবে, যেটা কিন্তু তোমাদের আমি অলরেডি শিখিয়ে রেখেছি। কোথায় শিখিয়ে রেখেছি? এটা কিন্তু তোমাদের যে জেনারেল সায়েন্সের উপরে যে 52টা ক্লাস আমি করিয়েছিলাম একদম 0 থেকে হিরো লেভেল পর্যন্ত, সেখানে কিন্তু করানো আছে। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশনে প্লেলিস্ট থেকে দেখে নেবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে আজকে 14তম কোশ্চেন, লাইফ সায়েন্স থেকে কোশ্চেনগুলো দেখো কি বলেছে, যে মানুষের দেহে কোন অঙ্গকে রক্ত পরিশোধক বলা হয়? লিভারকে বলা হয়, বৃক্ককে বলা হয়, হৃৎপিণ্ডকে বলা হয়, নাকি ফুসফুসকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বৃক্ক বা কিডনি, ঠিক আছে। বৃক্ক বা কিডনি কী করে? কিডনি কিন্তু রক্তের যে ফিল্টারেশন সেই রক্তের ফিল্টারেশন করে। অনেকের ভুল ধারণা যে ইউরিন তৈরি করাই কিন্তু একমাত্র যকৃতের কাজ, সেটা কিন্তু নয়। এটা কিন্তু ইউরিনের সঙ্গে সঙ্গে আমাদের রক্ত কী করে? আমাদের রক্তকে কিন্তু পিউরিফাইও করে থাকে। নেক্সট প্রশ্ন দেখবো। আচ্ছা, নেক্সট প্রশ্ন যার আগে তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, বৃক্কের যে গঠনগত একক আছে, ঠিক আছে, বৃক্কের যে গঠনগত একক সেটা কি, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখবো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন প্রয়োজন হয়? তো এটা তো তোমাদের রিপিটেড কোশ্চেন, এটার অ্যান্সার কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য আজকে সেকেন্ড HW থাকলো, ঠিক আছে। আচ্ছা, বাদ বাকি অপশানগুলো আমরা একবার দেখে নেবো, প্রত্যেকটা অপশানে আমরা একবার দেখে নেবো একবার। দেখো, ভিটামিন A দিয়ে কি হয়? ভিটামিন A দিয়ে কিন্তু রাতকানা রোগ হয়ে থাকে, ঠিক আছে, রাতকানা রোগ, বা এটাকে কিন্তু তোমার এইটার ডেফিসিয়েন্সিতে কিন্তু জেরপ্থ্যালমিয়া রোগও হয়ে থাকে। ভিটামিন B12 দিয়ে কী হয়ে থাকে? ভিটামিন B12 দিয়ে কিন্তু তোমার হচ্ছে যেটাকে আমরা অ্যানিমিয়া বলে থাকি, ঠিক আছে, অ্যানিমিয়া, বা যেটাকে সিকেল সেল অ্যানিমিয়া বলা হয়, সেটা কিন্তু হয়ে থাকে। আচ্ছা, ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? তো মনে রাখবে ভিটামিন B12 এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে সায়ানোকোবালামিন। তার কারণ কি? এর মধ্যে কিন্তু কোবাল্ট ধাতু অবস্থান করে, ঠিক আছে, কোবাল্ট ধাতু কিন্তু অবস্থান করে। তো এরকমভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা কোশ্চেনকে আমি একদম ইন ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, যেটা কিন্তু তোমরা এই চ্যানেলে ছাড়া আর কোথাও পাবে না, এত ডিটেলসে, এত সুন্দরভাবে আর এত সহজভাবে, ঠিক আছে। তো ভিটামিন কে আর ভিটামিন সি এর যে কাজটা আছে, এই দুটো কাজ আমি ডিসকাস করছি না, কারণ একটা কাজ ডিসকাস করলে কিন্তু তোমাদের উত্তরটা বলে দেওয়া হয়ে যাবে। সেই কারণের জন্য এই দুটোই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় আর ভিটামিন কে কিসের জন্য রেসপন্সিবল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 16তম কোশ্চেন, যে স্নায়ুকোষের গঠনগত একক কি? ঠিক আছে, আমাদের যে নার্ভাস সিস্টেম আছে সেই নার্ভাস সিস্টেমের যে ফাংশনাল ইউনিট সেটা কোনটা? নিউরন, অ্যাক্সন, ডেনড্রাইট নাকি সাইটোপ্লাজম? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নিউরন। আচ্ছা, এবার দেখো এখানে কি লেখা আছে, অ্যাক্সন আর ডেনড্রাইট, ঠিক আছে, এটা কিসের পার্ট? এটা কিন্তু আমাদের যে নিউরন সেই নিউরনেরই কিন্তু একটা পার্ট হচ্ছে এই যে তোমার হচ্ছে অ্যাক্সন আর ডেনড্রাইট। আচ্ছা, সাইটোপ্লাজম কি? দেখো, এটা যদি একটা সেল হয়ে থাকে আর এটা যদি নিউক্লিয়াস হয়ে থাকে, তো এই যে সেল মেমব্রেন আর এই যে নিউক্লিয়াস, এই যে মাঝে যে ফাঁকা জায়গাটা তৈরি হচ্ছে যেখানে আমি ডট ডট দিচ্ছি, এই জায়গায় একটা জেলি টাইপের পদার্থ থাকে, যেটাকে কি বলা হয়? যেটাকে কিন্তু সাইটোপ্লাজম বলা হয়ে থাকে, ঠিক আছে, নিশ্চয়ই বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি
কি বলেছে আজকে 17তম কোশ্চেনটা, যে মানুষের চোখের কোন অংশে আলো ভাঙে। ঠিক আছে, আলো ভাঙে মানে কিন্তু আমরা বলতে পারি মানুষের চোখের কোন অংশে আলো এসে হিট করে। ঠিক আছে, তো লেন্সে করে, আইরিশে করে, কর্নিয়াতে করে, নাকি রেটিনাতে করে। তো এটা তো আমাদের আগেও করিয়েছি যে মানুষের চোখে প্রতিবিম্ব কিন্তু কোথায় এসে তোমার তৈরি হয়, তো প্রতিবিম্ব কিন্তু রেটিনাতে এসে তৈরি হয়। রেটিনাতে কিন্তু দুটো স্পেশাল টাইপ অফ সেল থাকে, যেটাকে রড সেল বলা হয়, আর একটাকে কিন্তু কোন সেল বলা হয়। এই দুটো টাইপের সেল কিন্তু কোথায় থাকে, দুটো টাইপের সেল কিন্তু তোমার হচ্ছে রেটিনাতে থাকে। রড কোষের কাজ কি, রড কোষের কাজ কিন্তু হচ্ছে ডিম লাইটে দেখতে সাহায্য করা, আর কোন কোষের কাজ কিন্তু হচ্ছে ব্রাইটনেস বা কালার ভিশনকে কিন্তু ঠিকঠাক রাখা। নেক্সট প্রশ্ন দেখবো আজকের 18তম কোশ্চেন, যে মানুষের হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ আছে। তো আমরা একবারে প্রত্যেকটা দেখে নেব। তো দেখো মানুষের হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ আছে। ঠিক আছে, মাছের হৃৎপিণ্ডে কটা আছে, মাছের হৃৎপিণ্ডে কিন্তু 2টো আছে। ঠিক আছে, এর এক্সাম্পল কি মাছ। ঠিক আছে, যেটাকে কিন্তু ভেনাস হৃৎপিণ্ড বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা 3টে কার থাকে, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট কিন্তু সরীসৃপের থাকে। ঠিক আছে, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা রেপটাইল বলে থাকি। এর কিন্তু একটা এক্সেপশন আছে, এক্সেপশন কিন্তু কুমির। কুমির সরীসৃপ হওয়ার পরেও কিন্তু এদের 4 চেম্বার হার্ট থাকে। ঠিক আছে, আচ্ছা মানুষ আর পাখি, ঠিক আছে, মানুষ আর পাখির কিন্তু 5 চেম্বার হার্ট থেকে থাকে। নেক্সট প্রশ্ন দেখব আজকের 19তম কোশ্চেন কি বলেছে, যে ম্যালেরিয়া রোগ কোন পরজীবীর দ্বারা হয়ে থাকে। অ্যাসকারিস, প্লাজমোডিয়াম, অ্যানোফিলিস, নাকি লিসমানিয়া। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্লাজমোডিয়াম। ঠিক আছে, তো প্লাজমোডিয়াম যে ভাইভ্যাক্স আছে বা প্লাজমোডিয়াম যে ভলভক্স আছে, সেই ভলভক্স দিয়ে কিন্তু তোমার হচ্ছে ম্যালেরিয়া রোগটা ছড়ায়। আর ম্যালেরিয়া রোগের বাহক কে হয়ে থাকে, ম্যালেরিয়া রোগের যে বাহক সেটা কিন্তু হয়ে থাকে স্ত্রী অ্যানোফিলিস মশা। ঠিক আছে, স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু ম্যালেরিয়া রোগের বাহক হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা ম্যালেরিয়া রোগের কারণে কোন জিনিসটা আক্রান্ত হয় আমাদের শরীরে, আরবিসি কিন্তু আক্রান্ত হয়, বা রেড ব্লাড কর্পাসেল কিন্তু, যেটাকে আমরা লোহিত রক্তকণিকা বলি, যার গড় আয়ু কিন্তু 100 দিন, সেটা 120 দিন সেটা কিন্তু অ্যাফেক্টেড হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বা আলোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় কোন অণু থেকে। তো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া আছে বা ফটোসিনথেসিসের রিয়াকশানটা আছে, সেখানে এই অক্সিজেনটা কোথা থেকে তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড থেকে, H2O অর্থাৎ জল থেকে, গ্লুকোজ থেকে, নাকি ক্লোরোফিল থেকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জল থেকেই কিন্তু অক্সিজেনটা তৈরি হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা গ্লুকোজের ফর্মুলা কী হয়ে থাকে, গ্লুকোজের ফর্মুলা কিন্তু হয়ে থাকে C6H12O6। আচ্ছা এইবার তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে, যে সুক্রোজ, ঠিক আছে, যেটাকে আমরা টেবিল সুগার বলি, বা খাবার যে তোমার হচ্ছে চিনি বলি, বা চিনি যেটাকে বলা হয়, সেটার যে সংকেত কী সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কী বলেছে দেখো, অঙ্কের প্রশ্ন শুরু হচ্ছে এবার এখান থেকে, যে একটি 2 কেজি ভরের বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এর গতিশক্তি কত। তো গতিশক্তি বের করার ফর্মুলা কি হয়ে থাকে, গতিশক্তি বের করার ফর্মুলা কিন্তু হয়ে থাকে 1/2 × mv²। ঠিক আছে, 1/2 × mv²। তো 1/2 × mv² করলে আমরা কি পাবো, তো এখানে 1/2 পাচ্ছি, m কত, m মানে মাস হচ্ছে 2 কেজি, আর 4কে কিন্তু স্কোয়ার করতে হবে। দেখো তোমরা গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছ, 4কে স্কোয়ার তো তোমরা নিশ্চয়ই করতে পারবে, আমি সেই ভেবেই কিন্তু একেবারে 16 লিখে দিলাম। ঠিক আছে, এই 2 দিয়ে এই 2 কাটো, তো আলটিমেটলি অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের 16 জুন। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 22তম কোশ্চেন, যে একটি রেজিস্টারের মান 22 ওহম, ভোল্টেজ যদি 220 ভোল্ট হয়ে থাকে তাহলে কারেন্ট কত। আচ্ছা কারেন্ট মানে কত, কারেন্ট মানে কিন্তু হচ্ছে আই। আচ্ছা ভোল্টেজ মানে কি, ভোল্টেজ মানে হচ্ছে কিন্তু ভি। আর রেজিস্টার মানে কি, রেজিস্টার মানে কিন্তু আর, যেটার একক কিন্তু ওহমে প্রকাশ করা হয়েছে। তো আলটিমেটলি এটা কি, এটা কিন্তু তোমার ওহমস লতে পড়ে যাচ্ছে। আচ্ছা ওহমস ল কি বলে, ওহমস ল কিন্তু বলে ভি ইকুয়ালস টু IR, অর্থাৎ যে বিভব পার্থক্য আছে বা ভোল্টেজ আছে, সেটা কিন্তু যে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক কারেন্টের যে প্রবাহ, অর্থাৎ I × R, অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট আর যে রেজিস্ট্যান্স আছে তার কিন্তু প্রোডাক্ট বা গুণফল হয়ে থাকে। তো আমাদেরকে I বের করতে হবে, I বের করতে গেলে কি করতে হবে, V/R করতে হবে। তো V কত, V হচ্ছে আমাদের 220 ভোল্ট, আর R কত, R হচ্ছে কিন্তু তোমার 22। তো এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 10। তো কারেন্টের ইউনিট কি হয়ে থাকে, কারেন্টের ইউনিট কিন্তু অ্যাম্পেয়ার হয়ে থাকে। তো 10 অ্যাম্পেয়ার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে, অপশান সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব আজকে 23তম কোশ্চেন কি বলেছে, যে একটি বৈদ্যুতিক বাল্ব 0.5 অ্যাম্পেয়ার কারেন্ট 0.5 অ্যাম্পেয়ার কারেন্ট 10 মিনিটে প্রবাহিত হলে চার্জ কত হবে। তো দেখো চার্জ বের করতে গেলে কি করতে হয়, চার্জকে কিউ দ্বারা কিন্তু প্রকাশ করা হয়ে থাকে, আর চার্জের ইউনিট কিন্তু কুলাম্ব হয়ে থাকে। তো কিউ ইকুয়ালস টু কী হয়, কিউ ইকুয়ালস টু কিন্তু I × T হয়ে থাকে, যেখানে I ফর কারেন্ট আর T ফর কিন্তু টাইম। আর এখানে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, টাইম
টাইম কিন্তু অলওয়েজ সেকেন্ডে হবে। তো 10 মিনিট সমান সমান কত সেকেন্ড হবে? তো আমরা সকলে জানি 10কে আমরা 60 দিয়ে গুণ করব, তো আলটিমেটলি কত পাবো? আলটিমেটলি কিন্তু আমরা পেয়ে যাব 600 সেকেন্ড, ঠিক আছে। এবার জাস্ট এখানে ডেটাটাকে পুট করে দাও, তো 0.5 ইন্টু 600 করে দাও, তো কত হচ্ছে? 300 কুলাম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে। আগেও বলেছি যে চার্জের যে ইউনিট সেটা কি হয়ে থাকে, সেটা কিন্তু তোমার হচ্ছে কুলাম্বে প্রকাশ করা হয়ে থাকে। 300 ইউনিট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকের পরবর্তী প্রশ্ন যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, বস্তু রাখা হলো 40 সেন্টিমিটার দূরে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? আচ্ছা, এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ডেটাগুলোকে লিখতে হবে আর ফর্মুলাটাকে লিখতে হবে। আচ্ছা, যেহেতু তোমাদের আমি ফর্মুলা অনেকবার করেছি, এইবার কিন্তু আমি একদম ডাইরেক্ট ফর্মুলা লিখছি, ঠিক আছে। ডাইরেক্ট ফর্মুলা কি হচ্ছে? ডাইরেক্ট ফর্মুলা কিন্তু হচ্ছে 1/v ইকুয়ালস টু কী পাই আমরা? 1/v ইকুয়ালস টু কিন্তু পেয়ে যাই 1/f ইকুয়ালস টু 1/u, ঠিক আছে। আচ্ছা, এবার কি করব? এইবার আমরা জাস্ট এখানে ডেটাগুলোকে পুট করব, ঠিক আছে। আচ্ছা, ছেড়ে দাও, আমি তোমাদের একদম প্রথম থেকেই বোঝাচ্ছি, ঠিক আছে। তো দেখো কি বলছে, ফোকাস দৈর্ঘ্য কত হচ্ছে? তো ফোকাস দৈর্ঘ্য কিন্তু হচ্ছে উত্তল লেন্সের জন্য পজিটিভ হবে। আচ্ছা, বস্তুটা কত দূরে রাখা হয়েছে? বস্তুটা কিন্তু ইউ দিয়ে প্রকাশ করা হয় আর এটাকে কিন্তু নেগেটিভে ধরা হয়, ঠিক আছে। আর ভি মানে কি? ভি মানে কিন্তু প্রতিচ্ছবি কোথায় হবে। তো মেন ফর্মুলা কি হয়? মেন ফর্মুলা কিন্তু হয় 1/f ইকুয়ালস টু কী হয়ে থাকে? 1/f ইকুয়ালস টু কিন্তু হয়ে যায় 1/v মাইনাস 1/u, এটা কিন্তু আমাদের ফর্মুলা হয়ে গিয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদেরকে কি করতে হয়? এইবার আমাদেরকে কিন্তু একটু চেঞ্জেস করতে হয়। যেরকম আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু এই 1/vটা বের করতে হবে। তো 1/vটাকে আমরা এই দিকে নিয়ে আসছি আর 1/fটাকে তার জায়গায় রাখছি, আর এটা দেখো মাইনাস আকারে আছে, এটাকে আমরা কি করে দিচ্ছি? প্লাস আকারে করে দিচ্ছি। এই যে ফর্মুলা যেটা লিখলাম, এটা তোমরা একটু মনে রাখবে। আচ্ছা, নেক্সট স্টেপে যদি আমরা যাই তাহলে কি পাচ্ছি? যে 1/v ইকুয়ালস টু কী পেলাম? 1/f প্লাস 1/ কিন্তু ইউ পেলাম। আচ্ছা, এবার ডেটাগুলোকে পুট করব। যেহেতু এটা উত্তল লেন্স, তাই তোমার হচ্ছে ফোকাস দৈর্ঘ্য কিন্তু পজিটিভ হবে। আর দেখো ইউ এর মান আগেই কি বলেছি? ইউ এর মান কিন্তু নেগেটিভে রাখতে হয়, তার কারণ উত্তল লেন্সে কি হয়? উত্তল লেন্সে কিন্তু তোমার হচ্ছে যে বস্তুটা সেটা কিন্তু ফোকাসের অপোজিট সাইডে রাখা হয়, তার জন্য কি হবে? এটা কিন্তু নেগেটিভ হবে, তো এখানে কিন্তু -40 হবে। এই মাইনাস আর এই প্লাসে গিয়ে কী হয়ে যাবে? এটা কিন্তু আলটিমেটলি মাইনাসই হয়ে যাবে। তো 1/20 মাইনাস 1/40 কিন্তু হয়ে যাবে। এবার যদি আমরা এখানে এলসিএম নিই, মনে করো আমরা এখানে এলসিএম নিচ্ছি, তো 40 এলসিএম হবে, এখানে হবে 2 আর এখানে কত হবে? এখানে কিন্তু তোমার হবে হচ্ছে 1। তো আলটিমেটলি যদি আমরা কি করি? আলটিমেটলি যদি আমরা দেখি তাহলে এখানে কত হচ্ছে? 1/40 হচ্ছে। আচ্ছা, এই 1/40টা এবার এইখানে একটু দেখবে। তো 1/40টা কি? 1/v ইকুয়ালস টু 1/40 হচ্ছে। তো v ইকুয়ালস টু কী হবে? v ইকুয়ালস টু কিন্তু 40 সেন্টিমিটার হয়ে যাবে, আর এটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো কোথায় আছে? তো এটা কিন্তু অপশান সিতে আছে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, প্রথম কোশ্চেনটা বলেছে এর পাওয়ার কত। আচ্ছা, পাওয়ার বের করতে গেলে কি করতে হয়? আমরা জানি যে পাওয়ার ইকুয়ালস টু কী হয়ে থাকে? পাওয়ার ইকুয়ালস টু কিন্তু 1/f হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এইবার এই পাওয়ারকে বা এই যে ফোকাস দৈর্ঘ্যকে সবসময় কী করে নিতে হয়? মিটারে করতে হয়। তো 25 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে করি তাহলে আমরা কত পাবো? তাহলে কিন্তু আমরা পাবো 0.25 মিটার। আচ্ছা, পাওয়ারকে এখানে রেখে দিই, আর এখানে 1 বলেছে, আর এখানে আমাদের কি করতে হবে? এখানে কিন্তু আমাদেরকে ফোকাস দৈর্ঘ্যটা লিখতে হবে, যেটা কিন্তু মিটারে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। তো মিটারে কনভার্ট করলে ওপরে কত হচ্ছে? ওপরে কিন্তু 100 হচ্ছে, 25 দিয়ে 100কে কাটলে কিন্তু 4 হচ্ছে, ঠিক আছে। তো পাওয়ার ইকুয়ালস টু কত হচ্ছে? পাওয়ার ইকুয়ালস টু কিন্তু 4 ডায়াপ্টার হচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, এবার দেখো কি বলেছে, বস্তু যদি রাখা হয় 50 সেন্টিমিটার দূরে, তবে তার ম্যাগনিফিকেশন কত হবে? এটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট আজকের অঙ্কের মধ্যে, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু পাওয়ার পেয়ে গেছি কত? পাওয়ার কিন্তু আমরা 4D পেয়ে গেছি, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। পাওয়ার পেয়েছি কত? পাওয়ার কিন্তু পেয়েছি 4D। আচ্ছা, এবার আমাদেরকে কী করতে হবে? ম্যাগনিফিকেশন বের করতে হবে। আচ্ছা, ম্যাগনিফিকেশন বের করতে গেলে বস্তুর যে প্রতিবিম্ব সেটা কোথায় গঠিত হয়েছিল সেটা কিন্তু আগে জানা প্রয়োজন। আচ্ছা, এবার দেখো আমরা কি করছি, এইবার আমরা ওই যে ফর্মুলা যেটা আগে লিখেছিলাম সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তো 1/f ইকুয়ালস টু কী হয়ে থাকে? 1/f ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে 1/v মাইনাস 1/u, এটা কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা কি করব? আমরা দেখেছিলাম যে আমাদের ফোকাস দৈর্ঘ্য কিসে ছিল? ফোকাস দৈর্ঘ্য কিন্তু আমাদের বের করতে হচ্ছে না, তো আমাদেরকে এই ভিটা বের করতে হবে। তো আমরা একটুখানি অ্যারেঞ্জ করে নেবো এটা। তো এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে? ইকুয়ালসের এই পাশে যদি নিয়ে আসি তাহলে এটা প্লাসে হয়ে যাবে। আচ্ছা, যদি আমরা পরের লাইনে যাই, এবার যদি আমরা একটু ডেটাগুলোকে পুট করি, তো 1/v পাচ্ছি। তো ফোকাস আমাদের কিসে ছিল? ফোকাস কিন্তু আমাদের পজিটিভ ছিল, 25 ছিল, তাই এটা নিলাম। আর ইউ কত ছিল? ইউ কিন্তু সবসময় কি বলেছি, উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়? উত্তল দর্পণের ক্ষেত্রে ইউ কিন্তু নেগেটিভে হয়ে থাকে। তো আমাদের যে বস্তুটা রাখা হয়েছিল সেটা কোথায় রাখা হয়েছিল? সেটা কিন্তু তোমার হচ্ছে 50 সেন্টিমিটার দূরে রাখা হয়েছিল। তো এটা কি হবে? এটা কিন্তু 50 সেন্টিমিটার হবে। তো এই মাইনাস আর
এই প্লাসে কী হবে, এটা কিন্তু তোমার হচ্ছে উল্টে যাবে, তো উল্টে মানে তোমার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো 1/, কত হচ্ছে 50, এটাকে একটু মনে রাখবে। আচ্ছা, আমরা যদি পরের লাইনে যাই তাহলে আমরা কি দেখতে পাবো, যে আমরা কি পেলাম, যে 1/v ইকুয়ালস টু কী পাচ্ছি, 1/v ইকুয়ালস টু পাচ্ছি এখানে 1/25 আর এখানে পাচ্ছি 1/50। আচ্ছা, এবার এখানে 50 এলসিএম নিয়ে নাও, এখানে 2 আর এখানে 1, আশা করি এইগুলো তোমরা সকলেই করতে পারো, ঠিক আছে। তো 1/50, 1/v ইকুয়ালস টু 1/50 হচ্ছে, তো v ইকুয়ালস টু কত হবে, v ইকুয়ালস টু কিন্তু আমরা পাবো 50 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, এবার আমরা এখানে চলে আসবো, তো আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম আমাদের যে পাওয়ার বেরিয়েছিল, পাওয়ার কিন্তু বেরিয়েছিল 4 ডায়াপ্টার, ঠিক আছে। এবার আমাদের কি দরকার ছিল, আমাদের কিন্তু দরকার ছিল v বের করার, ঠিক আছে। আমরা f পেয়েছিলাম কত, f পেয়েছিলাম হচ্ছে 25 সেন্টিমিটার, v কত পেয়েছিলাম, v কিন্তু আমরা পেলাম যে 50 সেন্টিমিটার, আর u কত পেয়েছিলাম, u কিন্তু আমাদের 50 সেন্টিমিটারই ছিল, যেটা মাইনাসে ছিল, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদেরকে কী করতে হবে, এক্ষেত্রে কিন্তু এটাকে পজিটিভ নিতে হবে, ঠিক আছে, ইউটাকে কিন্তু এক্ষেত্রে পজিটিভ নিতে হবে ম্যাগনিফিকেশন বের করার জন্য। আচ্ছা, এবার আমাদেরকে কী করতে হবে, ম্যাগনিফিকেশনের ফর্মুলা লাগাতে হবে। দেখো, ম্যাগনিফিকেশনের ফর্মুলা কী হয়ে থাকে, এখানে আমি লিখছি ম্যাগনিফিকেশন, ঠিক আছে, ম্যাগনিফিকেশনের ফর্মুলা কী হয়ে থাকে, ম্যাগনিফিকেশনের ফর্মুলা হয়ে থাকে কিন্তু -v/u, এটা কিন্তু ম্যাগনিফিকেশনের ফর্মুলা হয়ে থাকে, বা তোমরা বলতে পারো যে m ইকুয়ালস টু কিন্তু -v/u। আচ্ছা, মাইনাস আমরা কত পেয়েছিলাম, বস্তুটা কত দূরে রাখা হয়েছিল, বস্তুটা কিন্তু রাখা হয়েছিল আমাদের 50 সেন্টিমিটার দূরে, যেটাকে কিন্তু নেগেটিভে নিতে হবে। আর ইউকে কিন্তু ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে, আমি আবারও বলছি, ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে ইউ যতই নেগেটিভে হোক না কেন, ইউকে কিন্তু পজিটিভ নিতেই হবে, ঠিক আছে। তো পজিটিভ যদি আমরা নিই তাহলে কি হচ্ছে, তো এখানে কিন্তু +50 হচ্ছে, তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এই 50 দিয়ে এই 50 কেটে গেলে কত হবে, প্লাসে মাইনাসে -1 কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু একটা জিনিস আর মনে রাখবে, যে ম্যাগনিফিকেশনের কিন্তু কোনো রকম ইউনিট হয় না, আর ম্যাগনিফিকেশনের ফর্মুলাটা কি হয়, ম্যাগনিফিকেশনের ফর্মুলা কিন্তু হয়ে থাকে -v/u, যেখানে কিন্তু তোমার ইউকে যতই তোমার উত্তল লেন্স হোক না কেন, বা কনভেক্স লেন্স হোক না কেন, ইউকে কিন্তু পজিটিভই নিতে হবে, ঠিক আছে, ইউকে কিন্তু পজিটিভ নিতেই হবে, আর যে ভি আছে সেই ভিকে কিন্তু তোমার নেগেটিভ নিতে হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি, ম্যাগনিফিকেশনে কিন্তু কোনো রকম ইউনিট হয় না, ঠিক আছে। তো দেখো, অপশান কোথায় খোঁজো, পাওয়ার হচ্ছে 4 ডায়াপ্টার আর আমাদের ম্যাগনিফিকেশন হচ্ছে 1, ঠিক আছে। তো দেখো, এটা কিন্তু কোথায় আছে, এটা কিন্তু কোনো অপশানের মধ্যে নেই, তো আমাদের যে অপশানগুলো আছে, অপশানগুলোকে কিন্তু একটু ঠিক করতে হবে। তো এই অপশানটাকে ঠিক করে নাও, যে 4D কি আছে, 4D কিন্তু আমাদের পাওয়ার হয়ে যাবে, আর ম্যাগনিফিকেশন কি হবে, ম্যাগনিফিকেশন কিন্তু হয়ে যাবে -1, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। যারা এখনও পর্যন্ত আমাদের প্রিভিয়াস মক টেস্টগুলো দেখোনি তারা দেখতে পারো, চাইলে তোমরা হচ্ছে 52টা যে ক্লাস করিয়েছিলাম একদম কিন্তু 0 থেকে হিরো লেভেল পর্যন্ত তোমাদের যে ক্লাসগুলো করিয়েছিলাম সেটা দেখতে পারো, সেটারও কিন্তু ডেসক্রিপশন প্লেলিস্টে, মানে সেটারও কিন্তু প্লেলিস্ট ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।